হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর স্টাডি রুম উইথ পর্ণা। আমি এই চ্যানেলটিতে ইউজিসি নেট এক্সামিনেশন এবং ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামিনেশন সংক্রান্ত বিভিন্ন তথ্যের আপডেট দিয়ে থাকি এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিও কিন্তু আপলোড করে থাকি। আজকের আমি যে ভিডিওটা বানাচ্ছি এখানে আমি বলবো বিএডে আপনারা থার্ড সেমিস্টারে উঠে গেলে যে লার্নিং ডিজাইনিংটা ইন্টার্নশিপে গিয়ে লেখেন সেই লেখার যে বেসিক ফরম্যাট সেটা, অর্থাৎ শিখন নকশা আপনারা কিভাবে লিখবেন তার বেসিক একটা ফরম্যাট আমি এখানে আলোচনা করব এবং একটা এলডির কিন্তু এক্সাম্পলও আপনাদের সামনে এখানে দেখিয়ে দেব। ঠিক আছে, তো প্রথমেই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এলডির প্রথমেই যেটা লিখতে হবে যে স্কুলে আপনি ইন্টার্নশিপ করতে যাচ্ছেন সেই স্কুলের নাম, যে ক্লাসের জন্য আপনি এলডি বানাচ্ছেন সেই ক্লাসের ডিউরেশান, ক্লাসের এখানে সাবজেক্টটা কি সেটা, আচ্ছা লেসনের ইউনিট, সাব ইউনিট আর টুডেজ লেসন মানে আজকের পাঠ, আপনি আজকে কতটা পড়াবেন সেটা লিখতে হবে। তার পাশাপাশি লিখতে হবে ক্লাসের ডিউরেশান, ডেট আর টিচারের নাম। ঠিক আছে, মানে আপনার নিজের নাম। আচ্ছা, এরপরে চলে আসি, প্রথমে আমাদের যেটা লিখতে হয় শিখন নকশা বানানোর ক্ষেত্রে সেটা হলো এই যে এটা আপনারা দেখতেই পাচ্ছেন লার্নিং গোলস বা লার্নিং অবজেক্টিভস। এটা কিন্তু রিভাইজড ব্লুমস ট্যাক্সোনমি ওয়াইজ হয়। প্রথমেই বলে রাখি ব্লুমসের ট্যাক্সোনমি বা রিভাইজড ব্লুমসের ট্যাক্সোনমিতে কিন্তু এখানে কয়েকটা কগনিটিভ ডোমেনের কথা বলা হয়েছে, মানে প্রজ্ঞামূলক দিক বিকাশের জন্য বলা হয়েছে। মানে একজন শিক্ষক এমনভাবে পাঠদান করবেন যাতে করে শিক্ষার্থীদের স্মরণ করার ক্ষমতা বাড়ে, অনুধাবন করার ক্ষমতা বাড়ে, প্রয়োগ করার ক্ষমতা বাড়ে, বিশ্লেষণ করার ক্ষমতা বাড়ে, মূল্যায়ন করার ক্ষমতা বাড়ে এবং সৃজন করার ক্ষমতা বাড়ে। অর্থাৎ কিনা একজন শিক্ষক রিমেম্বারিং লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, অ্যাপ্লাইং লেভেল, অ্যানালাইজিং লেভেল, ইভ্যালুয়েটিং লেভেল অ্যান্ড ক্রিয়েটিং লেভেল, এই সবকটা লেভেলের ডেভেলপমেন্ট করানোর সক্ষম বা উপযোগী কয়েকটা উদ্দেশ্য এইখানে প্রথমেই লিখবে। ঠিক আছে, আর এটার সাথে সাথে আপনাদের নলেজ ডোমেনটার দিকেও কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ এই প্রত্যেকটা উদ্দেশ্য কোন নলেজ ডোমেনের আন্ডারে সেটাও কিন্তু আপনাদের ব্র্যাকেটে লিখে দিতে হবে। নলেজ ডোমেন মানে আমাদের এখানে জ্ঞানের দিক যেটা বৃদ্ধি করছে সেটা কি কি রয়েছে, তথ্যগত জ্ঞান বাড়ায় এরকমভাবে আপনাকে পড়াতে হবে, ধারণাগত যাতে জ্ঞান বৃদ্ধি পায় শিশুদের সেই দিকটা মাথায় রেখে পড়াতে হবে, পদ্ধতিগত জ্ঞান যাতে বৃদ্ধি পায় এবং অধিক জ্ঞান যাতে বৃদ্ধি পায় সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু একজন শিক্ষককে শিক্ষাদান করতে হবে। এবং শিখন নকশার ক্ষেত্রে এই লার্নিং অবজেক্টিভস মানে শিখনের যে উদ্দেশ্য সেইগুলোও কিন্তু আপনাদেরকে এখানে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, যেমন কিনা তথ্যগত জ্ঞান মানে একেবারে যেটা হচ্ছে আমাদের ফ্যাকচুয়াল নলেজ, মানে যেটা পরিবর্তন করা যায় না। ধরুন কোনো একজন লেখক এত সালে জন্মেছে, এটা কি পরিবর্তনশীল? একদমই নয়। হ্যাঁ, তাহলে যেটা পরিবর্তনশীল নয় এই রকম কিছু তথ্য এখানে থাকবে যেটা তথ্যগত জ্ঞানের আন্ডারে যায়। আচ্ছা, ধারণাগত জ্ঞান মানে কোনটা? যেখানে শিশুরা কোনো কিছু ধারণা করে করে বলছে, ধারণা করে করে লিখছে, সেইটা হচ্ছে ধারণাগত জ্ঞান। পদ্ধতিগত জ্ঞান হচ্ছে ফ্যাকচুয়াল, মানে কি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এরকম করে করে যে জ্ঞানটা অনুধাবন হচ্ছে সেইটা হয়ে গেল পদ্ধতিগত জ্ঞান। এবং সর্বশেষে যাচ্ছে কি অধিক জ্ঞান মানে মেটাকগনিশন মানে হলো কগনিশনের কগনিশন। আপনি ধরুন কোনো কিছু পড়লেন, আপনি কোনো কিছু বুঝলেন এবং বোঝার পরে আত্মস্থ করে কোনো একটা জিনিসকে তারপরে আপনি আপনার নিজের মতো করে একটা কোনো ওপিনিয়ন লিখছেন, তা সেটা হয়ে গেল কিন্তু মেটাকগনিশন। আর পদ্ধতিগত জ্ঞান এটার ক্ষেত্রে আমি বলতে পারি যে বাংলার ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে কি হয় যে আমরা বলি কোনো একটা লাইন দিয়ে বললাম যে এর সপক্ষে যুক্তি দাও বা এর সপক্ষে শিক্ষার্থীরা যুক্তি দিতে পারবে, এটা হয়ে গেল পদ্ধতিগত জ্ঞান। সপক্ষে যুক্তি দেওয়া, বিপক্ষে যুক্তি দেওয়া, কোনো কিছু যুক্তি দিতে গেলে কি করতে হয় সেটাকে ওই স্টেপ 1, স্টেপ 2 এই আকারেই লিখতে হয়। আমরা বলি না যে এই চরিত্রটি ভালো না খারাপ, তার সপক্ষে যুক্তি দাও। গল্পের মূল চরিত্রটি, প্রধান চরিত্রটি ভালো নাকি খারাপ তার সপক্ষে যুক্তি দাও। তাহলে এইটা যুক্তি দিতে গেলে ছাত্রছাত্রীদেরকে কিন্তু ওই স্টেপ 1, স্টেপ 2 মানে 1 ধাপ, 2 ধাপ বা 3 ধাপে কি হবে এরকমভাবেই লিখতে হবে। তো ঠিক আছে, তো এই ধরনের যে লক্ষ্য বা উদ্দেশ্য এইগুলোকে আমাদেরকে কী করতে হবে না একেবারেই এলডির প্রথমে লিখতে হবে। আচ্ছা, এটা কিন্তু একটা বেসিক ফরম্যাট। ঠিক আছে, তারপরে আমি বলছি যে এখানে লেখা আছে যে পাঠের প্রেক্ষিতে এবার শিক্ষার্থীদের বিশ্লেষণ করতে হবে। তার মানে কি বর্তমান পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সাধারণ বৈশিষ্ট্যাবলী এবং প্রারম্ভিক আচরণ সুনিশ্চিত করার জন্য কয়েকটা প্রশ্ন এখানে করতে হবে। তার মানে কি যে আপনি একটা ক্লাসে গেছেন, ক্লাসে গিয়ে প্রথমেই তো আর পড়াতে শুরু করবেন না, আপনি পড়ানোর আগে কি করবেন কয়েকটা সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করবেন যে টপিকটা সম্পর্কে তাদের বেসিক নলেজ আছে কি না, জ্ঞান
জ্ঞান আছে কি না সেইটা নিয়ে প্রশ্ন করবেন। ধরুন আপনি ওই কোনো একটি কবিতা পড়াতে গেছেন বা জীবনানন্দ দাশের একটা কবিতা পড়াতে গেছেন, আকাশে 7টি তারা। তাহলে এবারে আপনি প্রশ্ন করছেন, আচ্ছা তোমরা কি কেউ রাতের আকাশ দেখেছো? রাতের আকাশে কোনো কোনো নক্ষত্র তোমরা দেখেছো? কোনো নক্ষত্রমণ্ডলীর নাম তোমরা বলতে পারবে? এই ধরনের কয়েকটা প্রশ্ন, সাধারণ প্রশ্ন আপনাকে আপনার টপিক ওরিয়েন্টেড প্রশ্ন এখানে রাখতে হবে বা করতে হবে। ঠিক আছে, এটার পরে এখানে লেখাই আছে শিখন সহায়ক উপকরণ, মানে আপনি কিসের মাধ্যমে পড়াবেন, টিএলএম এর মধ্যে কিসের মাধ্যমে আপনি পড়াবেন, মানে আপনি কি একটা চার্টের মাধ্যমে পড়াবেন, নাকি আপনি একটা মডেলের মাধ্যমে পড়াবেন, নাকি এমনি চকবোর্ড ওয়ার্ক করে আপনি পড়াবেন, কী করে আপনি পড়াবেন সেইটা কিন্তু এখানে আপনাকে উল্লেখ করে দিতে হবে। এটাতে 2 ধরনের উপকরণ আমরা লিখে থাকি সচরাচর, একটা হচ্ছে সাধারণ উপকরণ, একটা বিশেষ উপকরণ। সাধারণ উপকরণে ব্ল্যাকবোর্ড ওয়ার্ক চলে যাচ্ছে, হ্যাঁ, বা টেক্সট বুক এইগুলো চলে যাচ্ছে, আর বিশেষে যাচ্ছে চার্ট, মডেল, পিপিটি এগুলো। ঠিক আছে, তাহলে আপনি কি পদ্ধতির মাধ্যমে পড়াবেন এবং কি কোন কোন জিনিসের সাহায্য নিয়ে পড়বেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। এরপরে আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে যে শিখন কৌশল। তাহলে একদিকে এখানে লেখা আছে এই ছকটা বড় হবে। ঠিক আছে, আসলে এই ছকটা বড় হবে, যখন আপনারা অরিজিনালি কোনো খাতায় কোনো একটা শিখন নকশা করবেন তখন বড় করে ছক করে আপনাকে করতে হবে। এখানে লিখবেন একদিকে শিখন ক্ষেত্র, আচ্ছা, আরেকদিকে লিখবেন প্রাসঙ্গিক কৌশল। মনে করুন আপনি একটি কবিতা পড়াচ্ছেন, তাহলে কবিতাটি আপনি কোন পদ্ধতিতে পড়াবেন? আলোচনা পদ্ধতিতে পড়াবেন, নাকি আপনি কি বলবো ডেমনস্ট্রেশন মেথডে পড়াবেন, নাকি আপনি শিক্ষা সহায়ক উপকরণের সাহায্যে পড়াবেন, নাকি আপনি কোনো সহায়ক সূত্র প্রদানের মাধ্যমে পড়াবেন, নাকি আপনি প্রশ্নকরণের মাধ্যমে, আপনি প্রশ্ন উত্তর দানের মাধ্যমে আপনি পড়াবেন? এই প্রাসঙ্গিক কৌশলগুলো এদিকে লিখে তার ডিটেলসে কয়েকটা কোশ্চেন আপনাদের এখানে দিতে হবে। আর এই শিখন ক্ষেত্রতে কি লিখতে হবে যে আপনি কোন অংশটা পড়াচ্ছেন, হ্যাঁ, মানে কোন একটা যদি প্যারাগ্রাফ পড়ান তাহলে সেই প্যারাগ্রাফের ফার্স্ট লাইন, লাস্ট লাইন এগুলো লিখতে হবে। ঠিক আছে, বা ধরুন সায়েন্সের ক্ষেত্রে যে সাব ইউনিটটা পড়াচ্ছেন সেই সাব ইউনিটটা সম্পর্কে কিছু আপনাকে এই শিখন ক্ষেত্রে লিখতে হবে। ঠিক আছে, এরপরে আপনাদের যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে মূল্যায়নের নকশা। মানে আমার পড়ানো শেষ তখনই হবে যখন কিনা আমি ছাত্রছাত্রীদেরকে অনুশীলনী করতে দেবো, তাই না, প্রশ্ন করতে দেবো। থাকতো আমাদের ছোটোবেলাতে, আমাদের এখনও মনে আছে যে ছোটোবেলায় কী করতাম আমরা, যে একটা করে অনুশীলনী আমরা প্র্যাকটিস করতাম, তাই না, যে একটা চ্যাপ্টার শেষ হলো তাহলে তার শেষের কী কী প্রশ্ন ইম্পর্ট্যান্ট আছে সেগুলো। তাহলে এইখানে আপনাকে কী করতে হবে যে সেই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপনার যে টপিক বা আপনার যে বিষয়বস্তুটা আপনি পড়েছেন তার রিগার্ডিং আপনাকে এখানে লিখতে হবে। এটার পরে আসছে দুর্বলতা নির্ণয়। মানে আপনি যে কোশ্চেনগুলো করলেন তাতে ধরুন কোনো একটা শিশুর কোথাও গিয়ে না পারার জায়গা থাকলো, তাহলে সেই দুর্বলতাটাকে আপনাকে নির্ণয় করতে হবে। এবং যদি দেখেন যে কোনো প্রশ্নের উত্তর সে পাচ্ছে না, তাহলে আপনাকে প্রয়োজনে আরেকটি ক্লাস নিতে হবে বা আরেকটি ক্লাসের ব্যবস্থা আপনাকে করতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা মানে লার্নিং ডিজাইনিংয়ের বেসিক কনসেপ্ট। আমরা শিক্ষক বা শিক্ষিকারা এই শিখন নকশাটা ক্লাস নিতে যাওয়ার আগে বানাই। হ্যাঁ, আসলে এটা একটি পরিকল্পনা, যে পরিকল্পনাটা আমরা ক্লাস নিতে যাওয়ার আগে এটা বানিয়ে নিই এবং কি কি উপায়ে আমি ক্লাস নেব, কি পদ্ধতির মাধ্যমে আমি পড়াবো, সেই সমস্ত কিছু সম্পর্কে আমার একটা মানে ছক বা একটা একেবারে পরিকাঠামো একটা টিচার হিসেবে আমার কাছে থাকে। সেটাই হচ্ছে কিন্তু লার্নিং ডিজাইনিং। আচ্ছা, এইবারে আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, যেটা কিনা বাংলা বিষয়ের ওপরে আমি এই উদাহরণটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা শিখন নকশা, হ্যাঁ, বিষয় হচ্ছে বাংলা। আচ্ছা, শ্রেণী হলো অষ্টম, আর এটা একটা গল্প, হ্যাঁ, যেটা জগদীশচন্দ্র বসুর লেখা, নাম হচ্ছে গাছের কথা। এখানে দেখুন, তাহলে আমাদের বাংলা বা সাহিত্যের ক্ষেত্রে কি হয়, গল্প বা কবিতাটাই একক হয় এবং তার সাব ইউনিট উপএকক কি হয়, ওই প্রথম অনুচ্ছেদ, দ্বিতীয় অনুচ্ছেদ, মানে প্যারাগ্রাফ অনুসারে অনুসারে আমরা লিখি। এই যে উপএকক এখানে দেখুন, এখানে উল্লেখ করে দেওয়া আছে। দিনের পাঠ মানে সে আজকে কি পড়াবে সেটাও এখানে উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এবারে প্রথমেই দেখুন এখানে লেখা আছে শিখনের লক্ষ্য বা উদ্দেশ্য। তাহলে এখানে কি স্মরণ করা, দেখুন এখানে স্মরণ করার মধ্যে তাহলে আমরা কি কি উদ্দেশ্য রাখতে পারি। আচ্ছা, এখানে আগে একটা কথা বলি, এখানে কিন্তু স্টেটমেন্ট আকারে লিখতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আমরা কোনো কিছু লিখতে পারবো না। এগুলো উদ্দেশ্য, এগুলো কোনো কোশ্চেন না। এখানে আমি পড়াতে যাওয়ার আগে প্ল্যানিং করছি, শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমি কি পড়াবো কালকে গিয়ে, এবং আমার পড়ানোর কি উদ্দেশ্য থাকবে সেইটা সম্পর্কে আমি পরিকল্পনা করছি। তাহলে এটা ফিউচার টেন্সে, মানে আমাদের কি হচ্ছে ভবিষ্যৎ যে কাল, ভবিষ্যৎকালে আমাকে কয়েকটা বাক্য লিখতে হবে। হ্যাঁ, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে মানে প্রশ্ন লিখলে এখানে হবে না। মানে এখানে কি লিখতে হবে, স্মরণ করা। ধরুন আপনি এখানে লিখলেন যে গল্পটি পড়ে শিক্ষার্থী কবিতাটির লেখক সম্পর্কে জানতে পারবে।
বা তার জন্মসাল মৃত্যুসাল সম্পর্কে জানতে পারবে। তাহলে এটা কি হলো, জন্মসাল মৃত্যুসাল এটা একটা তথ্য এবং এটা চেঞ্জেবল না, পরিবর্তন করা যায় না। এটা তাহলে কিসের আন্ডারে গেল, সে মনে করে করে এটা লিখবে, কারণ জন্ম মৃত্যু সাল আমরা কি করি, মুখস্থ করি, তাহলে স্মরণ করে করে বলি। তাহলে এটা কি হলো, স্মরণ আর তথ্যগত স্মরণ। বোঝা গেল? আচ্ছা, এখানে আরও লিখেছে দেখুন, এখানে গল্পটির লেখকের কোন মূল গল্প থেকে এটা সংগৃহীত হয়েছে, হ্যাঁ সেটা স্মরণ করে শিক্ষার্থীরা বলতে পারবে। তাহলে এটাও একটা তথ্য, তাহলে তথ্যগত স্মরণ করার আন্ডারে এটা চলে গেল। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা লিখেছে দেখুন, গাছের জীবন সম্পর্কে তারা ধারণা লাভ করবে এবং বর্ণনা দিতে পারবে, এটা ধারণাগত স্মরণ হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখুন পরের যে আমাদের ব্লুমসের ট্যাক্সোনমি অনুসারে যে উদ্দেশ্য সেটা কি, সেটা হচ্ছে অনুধাবন করা। তাহলে অনুধাবন করাতে এখানে দেখুন মানে লেখা হয়েছে যে গল্পটি পাঠ করে সারমর্ম শিশুরা লিখতে পারবে, এটা তথ্যগত স্মরণ। আচ্ছা, আরেকটা লাইন তুলে লিখেছে, একটা লাইন দিয়ে লেখা হয়েছে যে সেই লাইনটা সম্পর্কে এরা অনুধাবন করতে পারবে। ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে, ধারণা করছে, ধারণা করে অনুধাবন করছে। যখন আমরা কোনো একটা গল্পের লাইন তুলে বলি যে এইটা সম্পর্কে বর্ণনা তারা দিতে পারবে, তাহলে অবশ্যই শিক্ষার্থীরা কি ধারণা লাভ করছে, ধারণা লাভ করে তবেই তারা বুঝতে পেরেছে, বুঝতে পেরে তবেই তারা লিখতে পারছে। তাহলে অনুধাবনও হচ্ছে আবার ধারণাও হচ্ছে। তার মানে আমাদের প্রজ্ঞামূলক যে দিকটা, সেই দিকটার বিকাশও এখানে লিখতে হবে। আবার নলেজ ডোমেন যেটা আমি বলছিলাম একটু আগে, সেই নলেজ ডোমেন থেকেও কিন্তু পাশাপাশি আমাদেরকে এই ব্র্যাকেট দিয়ে দিয়ে এখানে লিখতে হবে, কোনটা তথ্যগত, কোনটা ধারণাগত, কোন উদ্দেশ্যটা পদ্ধতিগত, সেইটাও আমাদেরকে এখানে লিখে দিতে হবে। দেখুন এখানে একটা প্রশ্ন একটা উদ্দেশ্য এখানে লিখেছে যে বীজ দেখিয়ে গাছ কত বড় হবে তা বলা যায় না, উক্তিটির সপক্ষে যুক্তি দিয়ে বিচার করতে পারবে। এটা হয়ে গেল অনুধাবন করা। ঠিক আছে? এটা পদ্ধতিগত অনুধাবনের মধ্যে এটা চলে যাচ্ছে। ঠিক আছে? এই যে সপক্ষে যুক্তি দিয়ে তারা বলতে পারবে, এটা হয়ে যাচ্ছে পদ্ধতিগত অনুধাবন। আচ্ছা, দেখুন এরপর আসছে প্রয়োগ করা। তাহলে সাহিত্যের ক্ষেত্রে প্রয়োগ কি করতে পারবে, যে কোনো একটা সন্ধি বিচ্ছেদের সূত্র সেটা প্রয়োগ করে দেখাতে পারবে, তাই না? আবার কোনো শূন্যস্থান পূরণ করা বা সেখানে সঠিক শব্দ চয়ন করা, সেইগুলো হয়ে যায় আমাদের তথ্যগত প্রয়োগ। দেখুন এখানে রয়েছে এই যে তথ্যগত প্রয়োগ, এখানে একটা আছে এই যে শূন্যস্থান পূরণ করা। ঠিক আছে? এরকম প্রয়োগ যারা সায়েন্সের তারা বিভিন্ন কিছু অ্যাপ্লাইংয়ের মধ্যে বিভিন্ন জিনিস এখানে পেয়ে যাবেন, অসুবিধার কোনো জায়গা নেই। আচ্ছা, বিশ্লেষণ করা, যেমন এখানে কি চরিত্রের বিশ্লেষণ আছে, অনেক সময় থাকে আমাদের কোন চরিত্রটি ভালো তার চরিত্রের বিশ্লেষণ করতে পারবে। ঠিক আছে? সেই ধরনের এখানে রয়েছে। দেখুন এই বৈসাদৃশ্য নির্ধারণ করা, এইগুলো কিন্তু এই বিশ্লেষণ করার মধ্যে যাচ্ছে। এবং বৈসাদৃশ্য নির্ধারণ করা এগুলোকে সব ধারণাগত হবে। ঠিক আছে? চরিত্রের বিশ্লেষণ করবে, ধারণা করেই চরিত্রের বিশ্লেষণ করবে, তাই না? কোনো একটা গল্পের মূল চরিত্র বা মুখ্য চরিত্রটির বিশ্লেষণ করতে পারবে শিক্ষার্থীরা, এটাও ধারণা করেই করবে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে মূল্যায়ন করা। মূল্যায়ন করার ক্ষেত্রে কি, কোনো কিছুর তারা বিচার করতে পারবে বা কোনো কিছুর তারা মূল্যায়ন করতে পারবে। ঠিক আছে? যেমন এখানে লিখেছে দেখুন যে শিক্ষার্থীরা গল্পটি পাঠ করে কোনটি মুখ্য ঘটনা তা মূল্যায়ন করতে পারবে। ঠিক আছে? তাহলে এটা কি হলো, এটা তথ্যগত মূল্যায়নের আন্ডারে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে একটু বুঝে নিয়ে লিখতে হবে। সৃজন করা মানে কি, শিক্ষার্থীরা নিজের ভাষায় নিজের মনের ভাব কোনো কিছু প্রকাশ করছে। যেমন এইটা দেখুন, এই যে গল্পের মূল ভাবনা অবলম্বনে সংক্ষেপে সংলাপ রচনা করতে পারবে। তাই মানে সংলাপ রচনা করা কি, সে নিজের থেকে কোনো কিছু ক্রিয়েট করছে, সামথিং নিউ, সামথিং ক্রিয়েটিভ। এই যে ক্রিয়েট করা, সেইটা হয়ে যাচ্ছে আমাদের সৃজনের আন্ডারে। এবং অবশ্যই এটা অধিজ্ঞান আমি একটু আগেও বললাম যে জ্ঞানের জ্ঞান মানে কগনিশানের কগনিশান। আমি কোনো একটা কিছু পড়লাম, পড়ার পরে সেটাকে আত্মস্থ করলাম, আত্মস্থ আমার হয়ে গেল, তারপরে আমি নিজের ভাষায় তার উপরে মতামত প্রকাশ করলাম। হ্যাঁ, সেইটা হলো অধিজ্ঞান। তাহলে এটা কি, এখানে দেখুন এই যে গল্পের ভাবনা অবলম্বনে শিক্ষার্থীরা সংলাপ রচনা করবে, মানে গল্পের মূল ভাবনাটা শিক্ষার্থীরা বুঝতে পেরেছে, অনুধাবন করেছে, তারপরে তারা নিজের ভাষায় কোনো কিছু ডায়লগ রাইটিং করছে, তাই না, ক্রিয়েট করছে কোনো কিছু। তাই জন্য এটা অধিজ্ঞানগত সৃজনের আন্ডারে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এরকমভাবে আপনাদের কিন্তু কয়েকটা এখানে অবজেক্টিভস লিখতে হবে। আচ্ছা, এরপরে সেটা হচ্ছে এই যে গল্পের পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীদের বিশ্লেষণ। এখানে কয়েকটা প্রশ্ন রাখতে হবে, যে টপিকটা আপনি পড়াচ্ছেন সেই টপিক সংক্রান্ত প্রশ্ন। এই যে ও গাছের কথা পড়াচ্ছে, তাহলে গাছের কথাতে এখানে ও লিখেছে যে তোমরা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নাম শুনেছো কি, তার আবিষ্কার কি ছিল তা কি তোমরা জানো, বলতে পারবে? বৃক্ষ সংক্রান্ত কোনো গল্প, কোনো কবিতা কি তোমরা আগে পড়েছো, শুনেছো বা জানো? তাহলে এই ধরনের কয়েকটা পূর্বজ্ঞান সংক্রান্ত কয়েকটা প্রশ্ন এখানে কিন্তু রাখতে হবে। এরপরে আসছে ওই শিখন নকশার মধ্যে যেটা শিখন সহায়ক উপকরণ, সেটা মানে কি জিনিসের সাহায্য নিয়ে আপনি পড়াবেন,
হ্যাঁ, যেমন সাধারণ উপকরণ কি, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, পাঠ্যপুস্তক, এগুলো সাহায্য নিয়ে পড়াবেন। আচ্ছা, এখানে যে যার এটা এলডি, সে যেটা বানিয়েছিল সে একটা চার্ট বানিয়েছিল, তাহলে চার্টের সাহায্য নিয়ে সে পড়েছে, তাই লিখেছে যে বিশেষ উপকরণে দেখুন এখানে একটা কবি পরিচিতির একটা চার্ট বা লেখক পরিচিতির একটা চার্ট। ঠিক আছে, আরও কিছু চিত্র মডেলের মাধ্যমে পড়িয়েছিল। হ্যাঁ, তো বিষয়বস্তু সংক্রান্ত চিত্র এবং মডেল সেটা সে উল্লেখ করে দিয়েছে। তো এই জায়গাটাতে আপনাদেরকেও উল্লেখ করতে হবে যে আপনারা একটা পাঠ বোঝানোর জন্য কোন কোন বিষয়ে সাহায্য নিচ্ছেন, কি চার্টের মাধ্যমে পড়াচ্ছেন বা মডেলের মাধ্যমে পড়াচ্ছেন, সেইগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, এরপরে আসছি একদিকে এই যে লেখা আছে পাঠ পর্যায় 1 এবং শিখন ক্ষেত্র, আরেকদিকে লেখা আছে প্রাসঙ্গিক কৌশল। এই যে দেখুন, প্রথম দিন আপনি ক্লাসে গিয়ে কি পড়াবেন সেইটা এখানে লেখা আছে। যেমন এখানে লেখা আছে কবি পরিচিতি বা লেখক পরিচিতি, জন্ম মৃত্যু, উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, এইগুলো সে পড়িয়েছে প্রথম দিন গিয়ে, তাই জন্য এখানে পাঠ পর্যায়ে 1 সে এটা লিখেছে। এবং প্রাসঙ্গিক কৌশল কি, কোন পদ্ধতির মাধ্যমে এরকমভাবে পড়িয়েছে, আলোচনা পদ্ধতির মাধ্যমে পড়িয়েছে। এই দেখুন, সেটা কিন্তু উল্লেখ করে এখানে দেওয়া আছে যে আলোচনা পদ্ধতির মাধ্যমে সে পাঠ পর্যায়ে 1টি পড়িয়েছে। এবং এখানে কয়েকটি প্রশ্ন উত্তর সে অ্যাড করে দিয়েছে, অর্থাৎ আপনাদেরকেও অ্যাড করতে হবে যে আপনারা কি কি উপায়ে পড়াচ্ছেন, কি প্রশ্নের মাধ্যমে পড়াচ্ছেন এবং কি পদ্ধতির মাধ্যমে পড়াচ্ছেন, এইগুলো আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে ব্ল্যাকবোর্ড ওয়ার্ক, এটা একটা মিনিয়েচার, মানে ব্ল্যাকবোর্ডে কি লিখছেন আপনি সেইটা আপনাকে কি কাগজের কালো কাগজে লিখে সেটা আপনাকে কিন্তু খাতার মধ্যে একটা দিকে বাঁদিকে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, এবং এইখানেও আগেরটাতেও তাই, এই যে লেখক পরিচিতির যে চার্টের সাহায্য নিয়ে আপনি পড়াচ্ছেন সেই চার্টগুলোর কিন্তু মিনিয়েচার খাতার বাঁদিকে লাগিয়ে দিতে হবে। এটা করলে আর কি ভালো। হ্যাঁ, এলডিতে এরকমভাবে বানালে আর কি সুবিধা। আচ্ছা, এরপরে দেখুন, একদিনেই তো আপনি গোটা গল্প পড়াবেন না, গোটা কবিতা পড়াবেন না, তাহলে এখানে পাঠ পর্যায় 2, পাঠ পর্যায় 3, এরকমভাবে আপনাকে কিন্তু এলডিটা বানাতে হবে এবং প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা কৌশল অবলম্বন করে আপনাকে পড়াতে হবে। ধরুন প্রথম দিন আপনি প্রথম স্তবক পড়িয়েছেন, দ্বিতীয় দিন গিয়ে দ্বিতীয় স্তবক পড়াচ্ছেন, তাহলে এই যে দ্বিতীয় দিন যেখান থেকে পড়াচ্ছেন সেটা প্রথম লাইন ডট ডট দিয়ে লাস্ট লাইন। সায়েন্সের ক্ষেত্রে কী হলো, সাব ইউনিটগুলো এখানে লিখে দিতে হবে পর 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 পর। ঠিক আছে, আচ্ছা, এইখানে যেমন এখানে রয়েছে যে সে সরব পাঠদানের মাধ্যমে পড়িয়েছে, মানে রিডিং পড়তে বলে না যে জোরে উচ্চারণ করে রিডিং পড়ে, সেই সরব পাঠদানের মাধ্যমে এটা পড়ানো হয়েছে। এবং কতটা কিভাবে পড়িয়েছে, শিক্ষার্থীদেরকে কী কী প্রশ্ন করেছে, সেটা কিন্তু এই একেবারে প্রাসঙ্গিক কৌশলে ডিটেলসে একটু লিখতে হবে। আচ্ছা, এরপর দেখুন পাঠ পর্যায়ে 3 সে শিক্ষা সহায়ক উপকরণের মাধ্যমে ব্যবহার করে পড়িয়েছে, মানে চার্ট বা মডেলের যে ব্যবহার সেটা করে সে পাঠদান করেছে। কিভাবে পাঠদান করেছে, হ্যাঁ, কি ছবি দেখেছে তার ডিটেলসে কিন্তু এখানে লিখতে হবে এবং কয়েকটা প্রশ্নও এখানে রাখতে হবে। এই যে কি চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ, যে এটা লিখেছে সে চিত্র দেখিয়ে পড়িয়েছে, তাই জন্য এখানে লেখা হচ্ছে যে কি চিত্রে দেখতে পাচ্ছ, বীজ কীভাবে বৃক্ষ শিশুকে রক্ষা করে। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন সে যা পড়িয়েছে তা এখানে লিখেছে এবং লিখতে সেটা হবে। এটা যদিও একটা প্ল্যানিং, আগের দিনের প্ল্যান, তো আমি কি প্রশ্ন করব, কি ছবি দেখাবো, কীরকমভাবে পড়াবো, কি প্রশ্ন করব, তার উত্তর কি দেবে শিক্ষার্থীরা, সবটাই কিন্তু এই জায়গাটায় লিখতে হবে প্রাসঙ্গিক কৌশলে। ঠিক আছে, আর বাদিকে শিখন ক্ষেত্র যেটা, সেখানে লিখতে যেটা হবে সেটা হচ্ছে আপনি কি পড়াচ্ছেন, মানে কোন সাব ইউনিট পড়াচ্ছেন সেইটা কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে এলো কি না, কাজের কথা বা কাজের পাতা বা মূল্যায়নের নকশা। ঠিক আছে, তাহলে মূল্যায়নের নকশা এখানে কি, এখানে দেখুন যে পাঠের পরে যে অনুশীলনী কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে দেওয়া হয়েছে এবং কোশ্চেনগুলো কেমন, তথ্যগত স্মরণ কোনো কোশ্চেন হচ্ছে ধারণাগত বিশ্লেষণ। এবার তথ্যগত স্মরণকে এই যে গাছের কথা গল্পটি কার লেখা মনে করে বলবে, তাই না, তাহলে যেটা চেঞ্জ হবে না, কবির নাম লেখকের নাম চেঞ্জ হবে না, তাই জন্য এটা তথ্যগত স্মরণ। আচ্ছা, এখানে যেমন একটা রয়েছে তথ্যগত প্রয়োগ, আশ্রয় জন্ম শব্দ দুটির বিপরীত শব্দ লেখো, তাহলে প্রয়োগ করতেও তারা শিখছে আর তারা কি করছে, বিপরীত শব্দটাও তারা জানছে, মানে তথ্যগত তো অবশ্যই, তাই না, তথ্যগত প্রয়োগ আরও ভালো হতো যদি এখানে মানে বলা হতো যে বিপরীত শব্দ দিয়ে হ্যাঁ দুটি বাক্য রচনা করো। ঠিক আছে, তাহলে তথ্যগত প্রয়োগ আরও ভালো হতো, তাই না। তাহলে এরকমভাবে কয়েকটা প্রশ্ন এখানে অ্যাড করে দিতে হবে মূল্যায়নের নকশাতে।
আচ্ছা, এরপরে চলে যাচ্ছে গিয়ে কি দুর্বলতা নির্ণয়। এখানে এক লাইনেই লেখা হয়েছে যে কোনো যদি দুর্বলতা নির্ধারণ করা যায় বা শনাক্ত করা যায় তাহলে কি হবে না সংশোধনী পাঠের ব্যবস্থা করতে হবে। এই জায়গাতে আবার এরকমও লেখা যেতে পারে যে এই যে 5টা যে প্রশ্ন আছে 1 2 3 4 করে যে এখানে প্রশ্ন লেখা হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে কোনো একটি প্রশ্নে ধরুন 2 নম্বর প্রশ্ন শিক্ষার্থীরা পারলো না, তাই জন্য আরেকটি সংশোধনী ক্লাসের ব্যবস্থা নিতে হবে। দুর্বলতা নির্ধারণে এরকমভাবেও কিন্তু আপনারা লিখতে পারেন, ঠিক আছে। তো দেখুন এই হচ্ছে গোটা এলডি এবং তার বেসিক ফরম্যাট। যদিও আমি এই এলডির যে উদাহরণটা আমি এখানে দেখালাম সেটা বাংলার, আপনারা যারা সায়েন্সের তাদের এলডিটা একটু আলাদা হবে, মানে সাবজেক্ট ওয়াইজ এটা আলাদা হয়। প্রয়োগ করা, বিশ্লেষণ করা, মূল্যায়ন করা, নির্ধারণ করা, সৃজন করা, এই যে ব্লুমসের যে ট্যাক্সোনমি, এইগুলো আলাদা আলাদা লিখতে হবে, তাই না? কিন্তু মানে মোরাললেস বেসিক ফরম্যাট কিন্তু এটাই, ঠিক আছে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, কারণ বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।